জি, ধন্যবাদ। আমরা যেতে পারি, আলহামদুলিল্লাহ। জি। যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমিও আমার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। জি মামুন ভাই, আমরা আজকে জানি যে যে আমি 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 আসলে যখন কারিগরি সংযোগটি প্রতিষ্ঠিত হতে চেষ্টা করছিল, তখন আমি বলছিলাম যে আজকে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, কিন্তু আপনার স্পষ্ট দাবি ছিল গণভোট আগে হতে হবে, জুলাই সনদের সব বাস্তবায়ন করতে হবে, তারপর জাতীয় সংসদ নির্বাচন। এখন সরকারের সিদ্ধান্ত জাতীয় নির্বাচনের দিনই হবে যে গণভোট, এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি, জনাব মোহাম্মদ মামুনুল হক? যে ইতিমধ্যে আমি আমার এবং আমাদের দলীয় প্রাথমিক তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমরা ব্যক্ত করেছি। আমরা মনে করি যে জুলাই সনদের বাস্তবায়নের যে গণভোট, সেই গণভোটকে জাতীয় নির্বাচনের দিনে একই সাথে আয়োজনের ঘোষণা দিয়ে জাতিকে হতাশ করা হয়েছে। এবং আমরা মনে করি যে এতে গণভোটের যে তাৎপর্য, জুলাই সনদের যে গুরুত্ব, সেটা অর্জিত হবে না। জুলাই সনদের প্রতি মানুষের যে মনোযোগ হওয়ার কথা, চারটা প্রশ্ন রাখা হয়েছে। এই প্রশ্নগুলো সাধারণ মানুষের অনুধাবন করা, উপলব্ধি করা, তারপরে মনোযোগ সহ সেই বিষয়ে নিজের মতামত ব্যক্ত করা, এই বিষয়গুলো জাতীয় নির্বাচনের সাথে যখন প্রতীক এবং প্রার্থীদের তুমুল একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই ডামাডোলে আমরা মনে করি গণভোটের মতো, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নের মতো রাষ্ট্রের অন্যতম আগামীর রূপরেখা নির্ধারক এমন একটি বিষয়ের গণভোট আয়োজন করার কোনোভাবেই যথাযথ পরিবেশ নিশ্চিত করা যাবে না। এখন গণভোট জুলাই সনদ নিয়ে আপনাদের যে আন্দোলন চলমান ছিল, সেটা কি থাকবে নাকি স্থগিত করবেন? আপনাদের সিদ্ধান্তটা কি এই মুহূর্তে? না, এখানে আমাদের অনেকগুলো বিষয় ছিল আন্দোলনের। তার মধ্যে অন্যতম একটা ছিল যে সরকারি আদেশের মাধ্যমে, রাষ্ট্রীয় আদেশের মাধ্যমে জুলাই সনদের প্রাথমিক যে আইনি ভিত্তি প্রদান। আমরা যদিও প্রত্যাশা করছিলাম যে সরকারি অন্য কোনো আদেশের মাধ্যমে হবে, এরপরে যেভাবে আদেশ হয়েছে আমরা সেটিকে স্বাগত জানাই, যে একটি সরকারি আদেশ জারি হয়েছে। সেই আদেশ জারির মাধ্যমে জুলাই সনদের প্রাথমিক আইনি ভিত্তি হয়ে গেল। এটির প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে আমাদের যে গণভোট জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে চাওয়ার যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, সেক্ষেত্রে অনেকগুলো বিষয় ছিল। সেই বিষয়গুলোকে, এর মধ্যে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়কেই প্রশ্ন আকারে যে গণভোটের চারটি যে পয়েন্ট ওখানে নির্ধারণ করা হয়েছে, তার মধ্যে বেশ কিছু বিষয় রয়েছে। কাজেই সেই ক্ষেত্রে আমাদের আংশিক দাবি এখানে বাস্তবায়িত হচ্ছে, কিন্তু বড় দাবি যেটা ছিল যে গণভোটের যে গুরুত্ব, জুলাই সনদের যেই দাবি, সেই দাবির প্রেক্ষিতে যেভাবে গণভোট হওয়ার কথা, সেই গণভোটের তাৎপর্য হারানোর প্রেক্ষিতে আমরা এটাকে স্বাগত জানাতে পারছি না। আমরা যেহেতু এই বিষয়টা আরো পর্যালোচনার বিষয়, দলীয় ফোরাম এবং 8 দল আমরা যারা আন্দোলনে আছি, এই বিষয়গুলো আমাদের 8 দলীয় ফোরামেও আলোচনা হয়ে তারপরে আমরা পরবর্তী একটা পদক্ষেপ বা আমাদের পরবর্তী ঘোষণা আমরা জাতির সামনে দিব ইনশাআল্লাহ। তার মানে আন্দোলন চলবে কি চলবে না সেটা আপনারা মানে সিদ্ধান্ত নিয়ে তারপরে জাতির সামনে আপনারা পরে জানাবেন। এই মুহূর্তে আন্দোলন স্থগিত থাকবে না চলবে, সেই ব্যাপারে আপনারা কোনো সিদ্ধান্ত নেন নাই? এই মুহূর্তে আমাদের যে কর্মসূচি আগে থেকে ঘোষণা করা আছে, সেই কর্মসূচিগুলো পালিত হবে এবং আগামী 16ই নভেম্বর আমরা একটি সম্মিলিত বৈঠকে সিদ্ধান্ত রয়েছে। আমরা আশা করছি সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। আপনারা অনেক বছর ধরেই বলছেন যে ক্ষমতায় যেতে পারলে ইসলামী শরিয়া মোতাবেক রাষ্ট্র আপনারা চালাবেন। আপনাদের দলের নাম থেকে খেলাফতের বিষয়টি স্পষ্ট হওয়া যায়, তার জন্যই রাজনীতি করছেন। আমাদের একটা ছোট্ট প্রশ্ন আছে যে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে যে আপনারা সোচ্চার, এই জুলাই সনদের দাবি মানে বাস্তবায়নের সঙ্গে এই কাঙ্ক্ষিত ইসলামী শরিয়া বা খেলাফত কায়েমের
কোনো অগ্রগতি সাধিত হবে কিনা, এটা আপনারা এরকম মনে করছেন কিনা? মানে জুলাই সনদ ও শরিয়া ভিত্তিক শাসনের কোনো সম্পর্ক রয়েছে কিনা? খেলাফতের যে ব্যবস্থা বা ইসলামী ব্যবস্থা, আমরা যেটা বিশ্বাস করি অ্যাজ এ মুসলিম, সেটা হলো যে আল্লাহ প্রদত্ত যে ব্যবস্থা, সেটাই মানব জাতির জন্য সবচেয়ে কল্যাণকর ব্যবস্থা। আদার্স অন্যান্য সেক্টরের মতো রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থার ক্ষেত্রেও ইসলামের চেয়ে উত্তম এবং সুন্দর কোনো ব্যবস্থা হতে পারে না। মানুষের সাম্য, মানবিক মর্যাদা, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ ব্যবস্থাপনা এবং একমাত্র নির্ভুল ব্যবস্থাপনা। কাজে সেই ক্ষেত্রে ইসলামের যে বড় একটি মৌলিক চাহিদা, সেটি হলো মানব সমাজের মধ্যে সাম্য এবং ইনসাফ কায়েম হওয়া, বৈষম্য দূরীভূত হওয়া। তো আমরা মনে করি যে জুলাই সনদের রাষ্ট্রীয় ভিত্তি প্রতিষ্ঠার মাধ্যমে তো একটা বৈষম্য বিদরিত হওয়ার ক্ষেত্রে, ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের এক ধাপ অগ্রগতি হবে। বিগত যে ৭২-এর বাংলাদেশের যে বন্দোবস্ত, রাজনৈতিক বন্দোবস্ত, সেটাকে আমরা চরম বৈষম্যপূর্ণ, ইসলামের প্রতি অনেক বেশি বিদ্বেষী মনোভাবাপন্ন আমরা মনে করি। সেই জায়গাটা থেকে জুলাই সনদ অবশ্যই, যেহেতু এর মধ্যে অনেকটা ভারসাম্য আসবে, ইনসাফের ন্যায় এবং ইনসাফ মানেই হলো ইসলামের প্রতি এক ধাপ অগ্রগতি। ওকে, মাওলানা মামুনুল হক, আপনি এই শরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থার যে কথা বলছেন, সেইটা আমি আগেও আপনাকে এই প্রশ্ন করেছিলাম, আবারও আপনাকে এই প্রশ্ন করতে চাই যে আপনারা যে শরিয়া শাসন চান, সেই রকম কোনো শরিয়া শাসন এই মুহূর্তে পৃথিবীর কোনো জায়গায় আসলে চলছে কিনা? সৌদি আরব, ইরান, আফগানিস্তান, তুরস্ক বা মিশর, এই রকম মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কোথাও এই মডেলটা চলছে কিনা? আপনারা কোন মডেলটা আসলে অনুসরণ করতে চান? আমিও আগে যেরকম জবাব দিয়েছিলাম, আমার সেই প্রশ্নের একই রকম জবাব, যে সৌদি আরব বা মিডিল ইস্টের যে দেশগুলো আছে, আরব সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, এই সকল দেশগুলোতে শরিয়ার একটা দিক তারা ফলো করে। বিচার ব্যবস্থায় তারা শরিয়ার অনেকগুলো বিধিবিধান সেখানে কার্যকর রয়েছে। রাজনৈতিক যেই তার যে মডেল, সেটা খুব আংশিকভাবে ইরান কিছুটা ফলো করার চেষ্টা করে। ইরানের ধর্মীয় বিশ্বাসের দিক থেকে আমাদের সাথে যথেষ্ট মতপার্থক্যের জায়গা আছে। তুরস্ক, তারা যেই জায়গায় ছিল, একেবারেই সম্পূর্ণ ধর্মকে সিদ্ধান্তের মাধ্যমে রাষ্ট্র থেকে উৎখাত করা হয়েছিল, সেখান থেকে আবার তারা সেই খেলাফতে উসমানিয়ার দিকে ফিরে যাওয়ার পদক্ষেপ নিচ্ছে এবং চেষ্টা করছে বলে তাদের নানা আয়োজনের দ্বারা এটা প্রতীয়মান হয়। এই সব রাষ্ট্রের পাশাপাশি সাম্প্রতিক ইমারাতে ইসলামিয়া, আফগানিস্তান নতুন যে সংযুক্তি ইসলামী শরিয়া বাস্তবায়নের ক্ষেত্রে, তারাও যথেষ্ট উন্নতি এবং অগ্রগতি অর্জন করেছে, কিন্তু তারাও এখনো কাঙ্ক্ষিত সকল বিষয়ে পরিপূর্ণ সকল বিষয়ে শতভাগ সাফল্য অর্জন করেছে এটা বলার সময় এখনো হয়নি। কাজেই সেই বিবেচনায় বর্তমানে প্রচলিত বা পৃথিবীর কোন রাষ্ট্রকেই আমি নিরঙ্কুশ ভাবে আমার মডেল অথবা আমার অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে আমি উপস্থাপন করব না, বরং আমরা খেলাফতে রাশেদার যে শাসন ব্যবস্থা কোরআন সুন্নাহ এবং ইতিহাস থেকে আমরা পাই, সেটাই হলো আমাদের মডেল। আরেকটু যদি পরিষ্কার করতেন যে আপনার স্কুল, মানলাম যে পৃথিবীর কোনো রাষ্ট্রকে আপনি মডেল হিসেবে নিচ্ছেন না, আদর্শ হিসাবে আপনি কাকে নিচ্ছেন? কারণ স্কুল অফ থটসেও আমরা নানা সময় নানা জনের মধ্যে মত পার্থক্য দেখি। যে ইসলাম ধর্ম অনুসরণ করলে, আপনি ইরানের কথা বললেন, আফগানিস্তান বা সৌদি আরবের কথা বললেন, এখন হাশেমি, উমায়া, খোলাফায়ে রাশিদিনের কথা বললেও সেইটাও আবার মানে যেহেতু ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে এটি একটি উমায়াদের জায়গা থেকেও আমরা একটা আলাদা স্কুল অফ থটস দেখি, যেটা আপনি আসলে অনেক বেশি জানেন। তো সেই স্কুল অফ থটসের মধ্যে আপনারা আসলে কোন স্কুল অফ থটস অনুসরণ করবেন যদি আপনারা রাষ্ট্র ক্ষমতায় আসেন? স্কুল অফ থটস বলতে আমাদের যে ফিকহের ক্ষেত্রে, মানে আমরা যে ফিকাহ মানি, ইসলামের ফিকাহ মানার ক্ষেত্রে স্কুল অফ থটসের এটা পার্থক্য, সেটা শুধুমাত্র ইসলামী ফিকহের ক্ষেত্রে
4টা স্কুল অফ থটস আছে, এবং 4টার বাইরে আরেকটা স্কুল অফ থটস বর্তমান সময়ে বিশ্বজুড়েই জনপ্রিয়তাও আছে। সেটি হলো যেটাকে সালাফি একটি স্কুল অফ থটস আমরা বলতে পারি। এই 5টি স্কুল অফ থটস বর্তমানে পৃথিবীতে চলছে ফিকহের ক্ষেত্রে। আর যদি ইসলামী আকীদার বিশ্বাস সহ বলি, তাহলে মৌলিকভাবে 2টি পার্থক্য বা 2টি এখানে ভাগ, একটা হলো শিয়া আর একটা হলো সুন্নি। এই সুন্নির মধ্যে কিন্তু সমস্ত স্কুল অফ থটস গুলো একীভূত। তো আমরা সেই জায়গায় কোনোভাবেই শিয়া মডেলকে আমরা বিশ্বাস, চিন্তা, দর্শনের ক্ষেত্রে অনুসরণ করি না। আমরা সুন্নি থটসটাকে অনুসরণ করি, এবং রাষ্ট্রবিজ্ঞান ক্ষেত্রে, রাষ্ট্রবিজ্ঞান এবং রাজনীতির ক্ষেত্রে এই স্কুল অফ থটস গুলোর মধ্যে কোনো ভেদাভেদ নেই। এখানে সুন্নি যেই মতবাদ, যেটা কোরআন সুন্নাহ ভিত্তিক, সেটাকে আমরা আমাদের মডেল বলে এবং আমাদের স্কুল অফ থট হিসেবে আমরা অনুসরণ করি। কিন্তু মাওলানা মামুনুল হক, কতগুলি জিনিসের ক্ষেত্রে স্পষ্ট মানে মাযহাবগত একদম পার্থক্য রয়েছে, যেমন হানাফি মাযহাবের সাথে শাফি মাযহাবের আসলে শাস্তি, দণ্ড, বিধি এগুলি নিয়ে কিন্তু আসলে পার্থক্য রয়েছে, যেটা আপনি আবারও বলি মানে মালিকি বা হাম্বলির মানে পার্থক্য রয়েছে। এই ক্ষেত্রে আপনি এটা আমি বলি, এই জায়গাটা আমি বলছি যে সেক্ষেত্রে আমি যেটা বললাম যে শাসন ব্যবস্থার মধ্যে শুধুমাত্র বিচার ব্যবস্থায় বিচারিক যেই বিষয়গুলো, আদালতের বিষয়গুলোতে মাযহাবগত কিছু মতভিন্নতা রয়েছে, এবং সেখানে পৃথিবীতে যেই শরিয়া আদালতগুলো বর্তমানে পরিচালিত হচ্ছে, পাকিস্তানের শরিয়া আদালতের এক ধরনের প্রচলন আছে। ইভেন আমাদের পার্শ্ববর্তী ভারতেও যে আপনার ফ্যামিলি বা পারিবারিক আদালত হিসাবে যে আদালত আছে, সেই আদালতেও কিন্তু রাষ্ট্রীয়ভাবে সেটা সমর্থিত এবং রাষ্ট্রীয়ভাবে সেটা পরিচালিত। সেখানেও এক ধরনের স্কুল অফ থট অনুসরণের একটি বিষয় রয়েছে। তারপরে মিডিল ইস্টে যে শরিয়া আদালতগুলো আছে, সেগুলো একটা মাযহাবকে অনুসরণ করে। তুরস্কে তারা এক ধরনের মাযহাব অনুসরণ করে, এবং আফগানিস্তানে তারা যে সম্পূর্ণ শরিয়া আদালত প্রতিষ্ঠা করেছে, তারা কিন্তু সেই শরিয়া আদালত সম্পূর্ণ হানাফি মাযহাব অনুযায়ী তারা পরিচালনা করে। কাজেই এই শরিয়া আদালত পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রের যে বিচার ব্যবস্থা থাকে, সেই বিচার ব্যবস্থার এক ধরনের স্বাধীনতা আছে, যে কোরআন সুন্নাহর মূল যে আদর্শের উপর থেকে মাযহাবগত ব্যবধানের ক্ষেত্রে তারা শরীয়তের ফিকহের অন্যান্য মাসালার মধ্যে যেমন যে কোনো মাযহাব অনুসরণ করার মূলনীতি আছে, ঠিক সেরকমই বিচারিক ক্ষেত্রে, আদালতের ক্ষেত্রেও যে কোনো একটি স্কুল অফ থট অনুসরণ করার মূলনীতি আছে, সেই মূলনীতিকে অনুসরণ করে আদালত সেটা অনুসরণ করতে পারে। আমি পরবর্তী আলাপে যাই, কারণ আপনার কাছে অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু আমরা আশা করব যেগুলি বিষয়ের মধ্যে থেকে মানুষের সরাসরি সম্পর্ক রয়েছে, যেমন নারী শিক্ষা, নারী কর্ম, অন্য ধর্মাবলম্বীদের প্রতি ব্যবহার, সেক্ষেত্রে যেহেতু মাযহাবগত পার্থক্য রয়েছে কোরআনের আমি বলি, একটু বলি, আপনি যে 3টা পয়েন্ট উল্লেখ করলেন, নারী শিক্ষা, নারী কর্ম এবং অন্য ধর্মাবলম্বীদের অধিকার, এই জায়গাগুলোতে মাযহাবের তেমন কোনো ব্যবধান নেই। আচ্ছা, আমার মনে হয় যে আপনারা কোনটা অনুসরণ করবেন সেটা নিশ্চয়ই বলবেন, এবং অর্থনৈতিক অবস্থা, বিচারিক ব্যবস্থা, তারপরে হচ্ছে পাঠ্যক্রম, বৈদেশিক যে সম্পর্ক, সেসব ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই এগুলি পরিষ্কার করবেন, এবং আমরা কি সেগুলি আপনারা নিশ্চয়ই আপনারা স্পষ্টভাবে বলবেন যে এটার ক্ষেত্রে যখন আপনারা নির্বাচনের ক্ষেত্রে যাবেন। আমি পরবর্তী প্রসঙ্গে যাই, সেটি হচ্ছে যে গত কয়েক মাস ধরে আপনি জানেন যে হেফাজতে ইসলামের আমির জামায়াতে ইসলামীকে নিয়ে একের পর এক নেতিবাচক বক্তব্য দিচ্ছেন। আমি যদি একটু পরে বলি যে উনি বলছেন জামায়াতের ইসলাম মদিনা নয়, মওদুদির ইসলাম, জামায়াতের আকীদা সহি নয়, জামায়াত কাদিয়ানীদের চেয়েও ভয়ঙ্কর, জামায়াত ইমানের বড় ডাকাত, এসব বলে তিনি জামায়াতকে ভোট দিতে নিষেধ করছেন। আপনি হেফাজতের আমিরের বক্তব্যকে বলছেন ব্যক্তিগত মন্তব্য। এই বক্তব্য যদি সংগঠনেরও নাও হয়, এই বক্তব্যগুলি নিয়ে আপনার ব্যাখ্যা বা মূল্যায়ন কি, আমি এটা জানতে চাই। যে মিডিয়ায় আমরা নিউজটা এরকম দেখতে পাই যে হেফাজত এখন কিছুটা বিএনপির দিকে, আর হেফাজত নেতাদের রাজনৈতিক দলগুলি কিছুটা জামায়াতের সঙ্গে। আপনি যদি একটু আমাদের একটু বলতেন যে জামায়াতকে যেভাবে তিনি বলছেন হেফাজতের আমির জনাব শাহ মহিবুল্লাহ বাবুনগরী, তার বক্তব্যটাকে আপনি ব্যক্তিগত মন্তব্য বললেও যেহেতু তিনি একটি আপনাদের অরাজনৈতিক সংগঠনের আমির, সেটাকে আপনারা আসলে কিভাবে দেখেন?
তো উনি যেহেতু অরাজনৈতিক ব্যক্তিত্ব, তার বক্তব্যগুলো অরাজনৈতিক, এবং তিনি তার ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকেই এই বক্তব্যগুলো দিয়েছেন। হ্যাঁ, বক্তব্যগুলোর মধ্যে কিছু বিষয় আছে যে বিষয়গুলো একটা উপমা, হ্যাঁ, একটা বিষয় হলো একটা এক্সাম্পল অথবা কোন একটা দৃষ্টান্ত বর্ণনা করা হয়। রূপক অর্থের একটা বিষয় আমরা জানি ব্যবহারিক ক্ষেত্রে আছে। যেমন আমি দৃষ্টান্ত হিসেবে একটা কথা বলি, যেমন আমাদের মধ্যে অনেক বড় একজন ইসলামিক স্কলার, এই বিগত শতাব্দীর, আল্লামা জাহেদ কাউসারি তার নাম, তার একটা খুব জনপ্রিয় একটা মন্তব্য আছে, সেটা হলো আল্লাহ মাযহাবিয়াতু কান্তারাতুল্লাহ দীনিয়া, যে মাযহাবকে অস্বীকার করা এটা ধর্মকে অস্বীকার করারই একটা সিঁড়ি। তো অথচ আমরা কিন্তু এটা বলি না, আমাদের দৃষ্টিভঙ্গিগতভাবে আমরা এটা বলি না যে যে মাযহাব মানে না সে দিন মানে না, এমনটা কিন্তু বলি না। কিন্তু ওনার এই কথাটা, এটা হলো একটা সুদূর প্রসারী রূপক অর্থের এবং পরবর্তী একটা পরিণাম বিবেচনায় তিনি এই কথাটি বলেন। ঠিক তদ্রূপ আমিরে হেফাজতের যে মন্তব্যটি আপনি কোট করলেন, সেটি মূলত ওনার নিজস্ব মন্তব্য না, এটা আমাদের উপমহাদেশের একজন খ্যাতিমান আলেমে দ্বীন এবং এই পাক ভারত উপমহাদেশের, ভারত এই স্বাধীনতা, ইংরেজ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম রূপকার হুসাইন আহমদ মাদানী, যিনি ভারতের অত্যন্ত প্রভাবশালী দারুল উলুম দেওবন্দের বড় মাপের একজন শাইখুল হাদিস, তার এই মন্তব্য যে তিনি বলেছেন, যেটা যে মওদুদী সাহেবের যে ওনার যে দৃষ্টিভঙ্গি ইসলাম সংক্রান্ত বিষয়ে, সেই দৃষ্টিভঙ্গিগুলো যদি পরিপূর্ণভাবে প্রতিফলিত হয়, তাহলে তার যে ফলাফলটা দাঁড়াবে, সেই ফলাফলটা অনেক ভয়ঙ্কর। তো যেহেতু কাদিয়ানি ফিতনাটা এটা একটা সীমিত পরিসরের মধ্যেই এটা সীমাবদ্ধ, কিন্তু মওদুদী সাহেবের তার যে চিন্তাধারাগুলো, সেগুলো ব্যাপক মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টিকারী, ব্যাপক মানুষের মধ্যে এটা জনপ্রিয়তা লাভ করেছে। সেই বিবেচনায় উনি বলেছেন যে মওদুদী মত, কাদিয়ানি মতবাদ তো এটা গণ্ডিবদ্ধ কিছু মানুষকে বিভ্রান্ত করছে, কিন্তু মাওলানা মওদুদী সাহেবের যেই চিন্তাধারাগুলো ধর্ম সংক্রান্ত, ইসলাম সংক্রান্ত, ইতিহাস সংক্রান্ত, সাহাবীদের সংক্রান্ত, নবীদের সংক্রান্ত, সেই বিশ্বাসগুলো, এটার যে পরিণাম, যদি কেউ আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কথাটা শেষ করে একটু এই কথাটা শেষ, এক মিনিট যে যদি কেউ এই বিশ্বাসগুলোকে ধারণ করে নেয়, তাহলে তার ফলাফল তার জীবনে অত্যন্ত ভয়াবহ ঘটতে পারে। ইতিমধ্যে বারবার কিন্তু জামাতে ইসলাম তারা এই কথা বলার চেষ্টা করে যে তারা সম্পূর্ণরূপেই মওদুদী সাহেবের সকল মতবাদকেই যে তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, এমন ঘটনা কিন্তু তাদের ঘোষণা তাদের পক্ষ থেকে নেই। তো সেই জায়গা থেকে আমিরে হেফাজতের বক্তব্য হলো মূলত মওদুদী সাহেবের চিন্তাধারা ব্যক্তিগত, এবং তার সেই চিন্তাধারাগুলি অনুসরণ করলে, কেউ ধারণ করলে তার যে ভয়াবহ ফলাফল ঘটতে পারে, সেই বিষয়ে সতর্কবাণী। আর আমরা যেই জায়গা থেকে কাজ করতেছি, সেটা হলো আমরা মনে করি যে ইসলামী রাজনৈতিক দল হিসাবে আমাদের প্রধান ফোকাস পয়েন্ট হলো যারা রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম চায় আর যারা রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম চায় না। যখন ইসলামিক রাজনৈতিক সংগঠন হিসেবে আমার অবস্থান, যারা রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম চায় তাদের পক্ষে আমাকে অবস্থান নিতে হয়। কাজেই এই জন্য যিনি রাজনীতি করেন আর যিনি রাজনীতি করেন না, তার মূল ফোকাস পয়েন্ট একটা হয় না কখনোই। আপনি আপনার কাছে আমার যে প্রশ্ন ছিল, যে সেটা হচ্ছে যে আপনি বলছেন যে উনি একজনকে কোট করে বা উদ্ধৃত করে একটা কথা বলছেন, সেক্ষেত্রে আপনি একটা উদাহরণও দিলেন, কিন্তু আপনি কি এটাকে এরকমই মনে করেন কিনা? আপনি কি এই কোটটা দিতেন কিনা? জনাব আল্লামা বাবুনগরী যেটাকে বলছেন, কাদিয়ানীরা ইমানের যত ক্ষতি করতে পারেনি, জামায়াতে ইসলামী তার চেয়ে বেশি ক্ষতি করেছে। ইনি কাউকে কোট করছেন মানে তো তাকে আসলে এন্ডোর্স করছেন, তাই না? মানে এটা আরেকজনকে উদ্ধৃত করেও আমরা যখন একটা কথা বলি, তার বক্তব্যের সাথে আমি একমত হয়ে বলি। আপনি এই বক্তব্যের সাথে জি, আপনি এই বক্তব্যের সাথে একমত না? তাহলে আমি এই বক্তব্যের সাথে একমত না, আমি কথা বলিনি। আমি সেই বক্তব্যের যে ব্যাখ্যা, সেই বক্তব্যের যে মূল উদ্দেশ্য,
সেই উদ্দেশ্যটাকে আমি ব্যক্ত করলাম। এবং এই বক্তব্যটা আমাদের একজন অনুসরণীয় ব্যক্তির, এবং তিনি রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন এবং ধর্মীয় স্কলার, কাজেই তিনি তার ধর্মীয় জায়গা থেকে এটার পরিণামের বিষয়ে সতর্ক করেছেন। আমরা জামাতে ইসলামের যারা আছে, মওদুদী সাহেবের ফলোয়ার, তাদেরকেও আমরা সতর্ক করার জন্য আমরা ওই কথা বলি যে এই বিষয়টা যদি আপনারা যদি ভুল করেন তাহলে আপনারা এই ধরনের ক্ষতির মধ্যে পতিত হতে আপনি কি মনে করেন যে আল্লামা মামুনুল হক, আপনি কি মনে করেন যে মওদুদী সাহেবের দেখিয়ে দেওয়া আদর্শ বা পথ বাদ দিলে জামায়াতে ইসলামী যে মানে কথা বলে সেই রাজনীতিতে তারা থাকবে, নাকি তাদের কিছু পরিবর্তনও করতে হবে যদি ব্যাপারটা শুধু মওদুদী সাহেবই হয়? হ্যাঁ, শুধু এখানে আমি জামাতে ইসলামের রাজনীতি সম্পর্কে আমার যে অবজারভেশন, সেটা হলো জামাতে ইসলাম অনেক ক্ষেত্রেই মওদুদী সাহেবের অনেক আদর্শকেই তারা অনুসরণ করে না। যারা মওদুদী সাহেবের একনিষ্ঠ ভক্ত, তাদের পক্ষ থেকে জামাত ইসলামের ব্যাপারে এই ধরনের বড় ধরনের আপত্তিও আছে যে মওদুদী সাহেবের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিলোসফি, তার বেশ কিছু দর্শন জামাত ইসলাম রাজনীতিতে অনুসরণ করছে না। যেরকম জামাত ইসলাম যেইভাবে গণতান্ত্রিক ধারাকে প্রমোট করছে, এটা মওদুদী সাহেবের মূল তার যে বক্তব্য, তার যে আদর্শ, সেটা থেকে অনেকে মনে করেন যে জামাত ইসলামের বিচ্যুতি ঘটেছে। কাজে সেই হিসাবে আমি বলতে চাই এই জায়গায় কিছুটা ব্যবধান আছে আর কি। আপনি যেহেতু গণতন্ত্রের প্রশ্নটা তুললেন, সেহেতু আমি একটু জানতে চেয়ে রাখি যে আপনি মানে বা খেলাফতে মজলিস গণতন্ত্র প্রশ্নটাকে কিভাবে ডিল করে। আসলে গণতন্ত্র বলতে আমরা যে মডেলটা দেখি, জামায়াতে ইসলামীও যে ধরনের গণতন্ত্রের কথা বলে, খেলাফতে মজলিসের ক্ষেত্রে গণতন্ত্রের প্রশ্নের উত্তরটা কি? আসলে খেলাফতে মজলিসের চোখে গণতন্ত্রটা কেমন? হ্যাঁ, আমরা 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 গণতন্ত্রের মধ্যে তিনটা পার্ট করি। গণতন্ত্রের মধ্যে তিনটা পার্ট আছে। একটা পার্ট হলো বিশ্বাসের জায়গা, আর একটা পার্ট হলো অ্যাপ্লিকেশনের জায়গা। অ্যাপ্লিকেশনের জায়গার মধ্যেও আবার দুইটা পার্ট আছে। আমরা তো গণতন্ত্রের যে সবচেয়ে জনপ্রিয় ডেফিনিশন আব্রাহাম লিঙ্কনের দেয়া, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এটাই আমরা জানি। তো এই যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, এটা হলো বিশ্বাসের জায়গা গণতন্ত্রের। এই জায়গাটা ইসলামের সাথে শতভাগ সাংঘর্ষিক। ইসলাম কখনোই রাষ্ট্রের, জনগণের কারোরই নিরঙ্কুশ সার্বভৌম ক্ষমতাকে স্বীকার করে না। ইসলামের লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বিশ্বাস করবে, ইসলামের সেই প্রথম কালেমার সাথেই গভর্নমেন্ট অফ দ্য পিপলের সরাসরি সংঘর্ষ। কাজে আমরা মনে করি না যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, জনগণের যেটা চাইবে, যা চাইবে সেটাই আইন পরিণত হবে, বিষয়টা এমন নয়। বরং সমস্ত মানুষ মিললেও, তারা ঐক্যবদ্ধ হলেও, একমত হলেও আল্লাহর কোন আইনের বিপরীত তাদের কোনো আইন করার অথরিটি বা সেই অধিকার তাদের নেই। এই জায়গাটা গণতন্ত্রের সাথে সম্পূর্ণ আমরা ডিফার করি। ফর দ্য পিপল যেটা, এটা গণতন্ত্র যেটা বলে যে সরকার বা রাষ্ট্র জনগণের কল্যাণে কাজ করবে, এটার মধ্যে ইসলামের সাথে গণতন্ত্রের সাথে কোনোই ব্যবধান নাই, শতভাগ মিল আছে। বাই দ্য পিপলের যে জায়গা, সেটা ইসলামের একটা ভিন্ন ফর্মুলা আছে, গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার একটা ভিন্ন ফর্মুলা, সেটা শতভাগ ইসলামের সাথে মিলে না। তো আমরা শুধুমাত্র বাই দ্য পিপল, যে জনগণ নির্বাচন যে পদ্ধতি গণতন্ত্রের, আমরা মন্দের ভালো হিসেবে গণতন্ত্রের নির্বাচন ব্যবস্থাটাকে আমরা অল্প সময়ের জন্য বা সাময়িক সময়ের জন্য বিকল্প ভালো কোনো ব্যবস্থা না থাকায় আমরা গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতিকে আমরা অনুসরণ বা সেটাকে আমরা প্রয়োগ করছি বা সেটাতে অংশগ্রহণ করছি, বিষয়টা এতটুকুই। আপনার কি এই ক্ষেত্রে ইরানে যেটা চলে বা শিয়ারা যেটা দ্বাদশ ইমামীয় মতবাদের মধ্যে দিয়ে যারা এটা এগিয়ে আসছে, মানে স্টার্টিং ফ্রম আলী রাদিয়াল্লাহু আনহু, তারপরে হাসান হোসেন জয়নাল আবেদিন মৃত্যুকি মিন্নকি হয়ে, তারপরে এটা হয়ে যে 12 ইমামীয় যে মতবাদ, যে ইমাম সাহেব তার একটা খেলাফত বা বায়াত দিয়ে যাবেন, আপনারা কি ওইটাতে আস্থা রাখতেছেন বা ওইরকম একটা কিছু করবেন? না, সেটাকে তো আমরা সঠিক মনে করি না। তাদের যে শিয়াদের যে ইমামতের যে বিশ্বাস, সেটা একদম আমাদের মৌলিক প্রিন্সিপালস গুলোর সাথে সাংঘর্ষিক। সেটার সাথে আমাদের বিশ্বাস বা কর্মের কোনো সম্পর্ক নেই। তাহলে আপনারা কিভাবে করবেন এটা? আপনারা গণতন্ত্রকে মেনে নিচ্ছেন, মানে আপনারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে খেলাফতের দিকে এগুলি কি মানে সেটা কিরকম হবে? ধরেন আপনি খলিফা নির্বাচিত হলেন, তাহলে আপনি কি বায়াতটা দিয়ে যাবেন আরেকজন খলিফাকে? সেটা না, সেটা হবে কেন? সেটা কি আমরা যেটা করব সেটা হলো সর্বপ্রথম আমাদের
যে শরিয়া ভিত্তিক নির্বাচন ব্যবস্থার যে ফর্মুলা, আমরা প্রথমে নির্বাচন কমিশনটাকে আমরা এখানে সংস্কার করব, নির্বাচন কমিশনের দায়িত্ব নির্ধারণ করব। নির্বাচন কমিশনের দায়িত্ব হবে ভোটার আইডি কার্ড প্রণয়ন করা। এখন যেটা দেয় ন্যাশনাল আইডি কার্ড, রাষ্ট্রের মধ্যে দুই ধরনের আইডি কার্ড থাকবে, একটা হবে এনআইডি আর একটা হবে ভিআইডি। ন্যাশনাল আইডি কার্ড রাষ্ট্রের সকল নাগরিকরা পাবে, ভোটার আইডি কার্ড রাষ্ট্রের সকল নাগরিকরা পাবে না। রাষ্ট্রের ভোটার আইডি কার্ড পাবে দুটো ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে। একটা ক্রাইটেরিয়া হবে হলো যে একজন মানুষ যার মধ্যে এই সঠিক শাসক নির্বাচন করার মতো সেই দক্ষতা, সেই যোগ্যতা, সেই ধরনের ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি যার প্রমাণ হবে পরীক্ষার মাধ্যমে যে কোনো একটা, এটা হলো একটা ক্রাইটেরিয়া। মানে ক্রাইটেরিয়া হবে যার মধ্যে জি একটু যদি মানে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বা আমাদের জন্য যদি একটু ছোট ছোট করে বলেন, মানে একটা পরীক্ষার মাধ্যমে শাসক নির্বাচনে ভোট দেওয়ার ক্ষমতা আছে কিনা সেটা নির্বাচিত করা হবে, তাই তো? হ্যাঁ, একটা পরীক্ষার মাধ্যমে বলতে কোনো একটা ক্রাইটেরিয়া দেওয়া থাকবে, হয়তো শিক্ষাগত যোগ্যতার বিভিন্ন বিষয় এবং সার্টিফিকেশনের রাষ্ট্রীয় একটা আয়োজন থাকবে। সেই রাষ্ট্রীয় আয়োজনগুলির মাধ্যমে এখন যেমন একজন মানুষ ভোটার ন্যাশনাল আইডি কার্ড পায় কিভাবে? ন্যাশনাল আইডি কার্ড কিন্তু পাওয়ার জন্য তার স্থানীয় একটা প্রশাসনিক, তারপরে জনপ্রতিনিধি, যে স্থানীয় সরকারের একটা মিনিমাম সেখানে তার একটা লাগে, মানে সেখান থেকে সত্যায়ন লাগে। ঠিক ওরকম কোন একটা আয়োজন থাকবে, ওরকম কোন একটা আয়োজন থাকবে যে সত্যায়নের মাধ্যমে, একটা যাচাই বাছাইয়ের মাধ্যমে একজন ভোটারের প্রথম ক্রাইটেরিয়া তাকে উত্তীর্ণ হতে হবে যে হ্যাঁ, তিনি একজন যোগ্য শাসক নির্বাচন বা যোগ্য শাসক বাছাই করার মতো তার মিনিমাম যোগ্যতা এবং দক্ষতা তার মধ্যে আছে। এই যোগ্যতাটা অর্জনের জন্য তাকে একটা বিশেষ শিক্ষায় শিক্ষিত হতে হবে, তাই তো? বা ধরেন ক্লাস 5 পর্যন্ত পাস করলো বা 10 পর্যন্ত পাস করলো, ওরকম কিছু? সেটা সময়ের হিসাবে, সময়ের প্রয়োজন হিসাবে এটাকে বাস্তবতার নিরিখে নির্বাচন করতে হবে যে শিক্ষাগত যোগ্যতাটা এখানে লাগবে কি লাগবে না, শিক্ষাগত যোগ্যতার বিষয়টা এখানে প্রয়োজন হবে কি হবে না, এটা ইসলাম নির্ধারণ করে দেয়নি। ইসলাম যেটাকে নির্ধারণ করেছে যে অবশ্যই ভোটারকে এই যোগ্যতা রাখতে হবে যে সে সঠিক শাসক নির্বাচন করার মতো যোগ্যতা তার থাকতে হবে। ওকে, সেই ক্ষেত্রে কি তাকে সবাইকে, মানে যারা ভোটার হবে তাদের সবাইকে মুসলমান হতে হবে, মানে ওরকম কোনো কিছু কি থাকবে? না না, অমুসলিমরাও পারবে? অমুসলিমরা যদি তাদের মধ্যে ওই ধরনের, তাদেরকে যদি রাষ্ট্র নির্বাচন করে বা ব্যবস্থা করে, সেটা রাষ্ট্রের সিদ্ধান্তের, নির্বাহী সিদ্ধান্তের বিষয় থাকবে। সেই সিদ্ধান্তের আলোকে যদি সেটা হয়, তাদেরকে তাদের একটা মতামত নেওয়ার যদি অবকাশ রাখা যায়, সেটা রাখার অপশন থাকবে। আর দ্বিতীয় যে ক্রাইটেরিয়া থাকবে সেটা হলো যে আমানতদারিতা থাকতে হবে, যে নৈতিকতা, নীতি নৈতিকতার ন্যূনতম মানে একজন মানুষকে উন্নীত হতে হবে, যার দ্বারা এমন কোন অপরাধ বা এমন কোন অভিযোগ যার ব্যাপারে প্রমাণিত হবে যে তিনি ব্যক্তি স্বার্থে, দলীয় স্বার্থে অথবা অন্য কোন স্বার্থের কারণে যোগ্য ব্যক্তিকে চেনার পরেও, জানার পরেও অযোগ্য ব্যক্তিকে শাসক হিসেবে তিনি যাকে মতামত দিতে পারেন, এরকম ব্যক্তিও ভোটার আইডি কার্ড পাবে না। যে এই দুটি ক্রাইটেরিয়া, একটা হলো, হ্যাঁ, মানে একটা হচ্ছে যে এক ধরনের যোগ্যতা, শাসক নির্বাচনে তার যোগ্যতা আছে কিনা, আরেকটা হচ্ছে যে মানে তার নৈতিক জায়গা থেকেও সে আসলে কতটা তৈরি এইটা করার জন্য। আমি ছোট ছোট দুই তিনটা প্রশ্ন করতে চাই। নারীরা কি এই জায়গায়, বা যারা ইসলাম ধর্ম অবলম্বন করে না, সেটা আপনি বললেন, তারাও কি এই যোগ্যতা অর্জন করতে পারবে যদি এটা, মানে নারীরা তো অবশ্যই পারবে। এখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই, নারী পুরুষের ভেদাভেদ নাই, পুরুষ কোনো ভেদাভেদ নাই। আচ্ছা, নারী এবং পুরুষ সকলেই একেবারে নির্বিশেষে এই যোগ্যতা অর্জন করতে পারবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যেহেতু অনেক দিন ধরে বিষয়গুলি নিয়ে ভাবছেন, আপনি ক্লাসেও পড়ান বিষয়গুলা নিয়ে মানুষদের, আপনার কাছে কি মনে হয় আপনার এই ক্রাইটেরিয়ানে বাংলাদেশে এখন কত সংখ্যক ভোটার থাকতে পারে? আমরা 18 কোটি বাংলাদেশের মধ্যে। অবশ্যই ভোটার সংখ্যা অনেক কমে আসবে। জি, বাংলাদেশে বর্তমানে 18 কোটি মানুষের মধ্যে ভোটার আছে 12 কোটির মতো। জি, হয়তো সেই ক্ষেত্রে এটা আরো অর্ধেকের কমে নেমে আসবে।
হতে পারে। যারা ভোটার হবেন তাদেরকে কি রাষ্ট্র কোনো বাড়তি সুবিধা দিবে, বেতন বা অন্য কোনো কিছু? না, এরকম কোনো কিছু না। আচ্ছা, কোনো বাড়তি সুবিধা তারা পাবে না। আপনি এইটা ইন্টারেস্টিং। আপনি বলছেন যদি খেলাফতে মজলিসের পক্ষ থেকে রাষ্ট্র গঠন করা সম্ভব হয় বা খেলাফতে মজলিসের জোটের পক্ষ থেকে রাষ্ট্রের রাষ্ট্র যেভাবে গঠিত হবে সেটাতে যদি অবদান রাখা সম্ভব হয়, সেই ক্ষেত্রে আপনারা ভোটার পদ্ধতি বা ভোট পদ্ধতি আপনারা সংস্কার করবেন। সেই ক্ষেত্রে কারা ভোট দিতে পারবে? আমি এটা বলি নাই। জি, তাহলে আপনি আমাদের এখন যে জোট, জি, আমাদের যে এখন আন্দোলন, এটা হলো বর্তমান বাংলাদেশের জুলাই বিপ্লব পরবর্তী এই মুহূর্তের যে বাংলাদেশ, এই বাংলাদেশের সার্বিক পরিবেশ অনুযায়ী আমরা এই মুহূর্তেই চূড়ান্ত খেলাফা রাষ্ট্রের দিকে যাওয়ার পদক্ষেপ এক ধাপেই নিতে পারবো, এটা আমরা মনে করি না। আমাদেরকে এটার জন্য আরো সময় নিতে হবে, মানুষকে এটার জন্য আরো প্রিপেয়ার করতে হবে, তারপরে ধাপে ধাপে আমাদেরকে সেই পর্যায় পর্যন্ত যেতে হবে। ওকে, আপনি ধাপে ধাপে এখানে যেতে চান, তবে আপনার লক্ষ্য হচ্ছে যে এরকম একজন ভোটার যেটি আসলে ইসলামের সাথে সম্পর্কযুক্ত, ওরকম একটা ভোটার তালিকা করা, যেখানে একটা ভিআইডির প্রস্তাব আপনি করছেন, যেখানে ভোটার আইডেন্টিফিকেশন কার্ড হবে, শুধুমাত্র একজন নাগরিক হইলেই তিনি ভোট দিতে পারবেন, ব্যাপারটা এরকম না হইতে পারে। সেটা হওয়ার ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়ান হবে সেটা হয়তো আলোচনার মাধ্যমে পরবর্তী সময় সিদ্ধান্তের মাধ্যমে সেটি ঠিক করা হবে। আপনাকে ধন্যবাদ। আমি পরবর্তী প্রসঙ্গে যাই যে আপনি মানে এই সরকার, অনেকেই মানে ব্যাপারটা এরকম করে বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারই আসলে আপনাদের কাবুল যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন বা কাবুল যেতে দিয়েছিলেন, এর জন্য নিশ্চয়ই আপনারা ধন্যবাদও দিয়েছেন। আমাদের যে অন্তর্বর্তী সরকার আছে, অর্থাৎ ডক্টর ইউনূসের সরকার, আপনাদের মাধ্যমে তালেবান সরকারকে কি কোনো বার্তা দিয়েছিল? আপনারা এর মধ্যে সংবাদ মাধ্যমে বলেছেন যে তালেবান সরকার আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করেছে যাতে ঢাকায় তাদের কূটনৈতিক মিশন সক্রিয় করা যায়। মানে এই বিষয়ে কোনো আপডেট আপনারা জানাতে পেরেছেন কিনা তালেবান সরকারকে? মানে তালেবান সরকার আপনাদের কাছে কি চেয়েছে সেটা আপনারা আমাদের জানিয়েছেন। বর্তমান অন্তর্বর্তী সরকার যে আপনাদেরকে আফগানিস্তানে বা কাবুলে পাঠালেন বা যেতে দিলেন, সেই ক্ষেত্রে তাদের কোনো দাবি ছিল কিনা ডক্টর ইউনূস সরকারের আফগানিস্তান সরকারের কাছে বা তালেবান সরকারের কাছে? আমাদের আফগান সফরের ব্যাপারে, ইমারাতে ইসলামিয়ার সফরের ব্যাপারে বর্তমান সরকারের কোনো ভূমিকা তো দূরের কথা, এটা তাদের জানারও বিষয় না। কারণ আমরা এখানে বাংলাদেশে আফগানিস্তানের কোনো তেমন কোনো এখানে দূতাবাসও নেই, ভিসা প্রসেসিং এর আয়োজনও এখানে নেই। আমরা এটা যুক্তরাজ্যের একটা প্রতিষ্ঠানের মাধ্যমে লন্ডনের মধ্যস্থতায় সেখান থেকে আমাদের ভিসা প্রসেসিং হয়েছে, এবং বাংলাদেশ থেকে যেহেতু সরাসরি কাবুলে যাতায়াতের কোনো উপায়ও নেই, এই জন্য আমরা বাংলাদেশ থেকে যাইও নি এবং সোজাসুজি বাংলাদেশে আমরা আসতেও পারিনি। কাজেই এটার সাথে সরকার অথবা সরকারি কোনো কর্তৃপক্ষের ন্যূনতম কোনো সম্পর্কই নেই। এখানে আমরা সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে, ব্যক্তি ইচ্ছায় এবং যুক্তরাজ্য ভিত্তিক একটা সংস্থার মধ্যস্থতা এবং তাদের আয়োজনে সেখানকার কাবুল সরকারের আমন্ত্রণ সেই সংস্থার মাধ্যমে আমাদের কাছে এসেছে, আমরা সেভাবে গিয়েছি। সেখান থেকে সেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তারা বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আগ্রহ ব্যক্ত করেছে। আমরা সেই বার্তা প্রেসের মাধ্যমে বর্তমান সরকারের কাছে আমরা পৌঁছে দিয়েছি। আপনাদের আফগানিস্তান যাওয়ার সময় বা কাবুল যাওয়ার সময় আপনারা সরকারের কাউকে আপনারা ইনফর্ম করেন নাই যে আমরা আসলে আফগানিস্তান যাচ্ছি বা আফগানিস্তানের বা কাবুল সরকারের সাথে কথা বলতে চাচ্ছি, সেটা আপনারা এটা বলেন নাই? ওকে, তো আপনাদের যে অনুরোধ আপনারা সরকারের কাছে পৌঁছে দিয়েছেন যে কূটনৈতিক মিশন করা যায় কিনা, সেই ব্যাপারে সরকার আপনাদের কিছু জানিয়েছেন? মানে কোনো আপডেট আছে সে ব্যাপারে? না, এই ব্যাপারে আমাদের কাছে কোনো আপডেট নেই। আমরা এমনিতে অফিসিয়াল ভাবে খোঁজ খবর নিয়েছি, তো অফিসিয়াল ভাবে ওই রকম যে অফিসিয়াল জবাব যে হ্যাঁ তাদের সাথে আমাদের আফগানিস্তানের একটা ছোট্ট অফিস ঢাকায় আছে, সেখানে এক দুইজন ব্যক্তিও আছেন, তাদের সাথে যোগাযোগ আছে, তারা চেষ্টা করছে। এবং এটাও যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন সফরে আফগানিস্তানের সেখানকার পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সাথে কথোপকথন হয়। বাংলাদেশের সাথে কাবুল ঢাকা চেম্বার অফ কমার্স অথবা ব্যবসা বাণিজ্যের একটা লিঙ্ক তৈরি হওয়ার বিভিন্ন ধরনের কার্যক্রম অনেকে করছে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এইরকম তথ্য আমরা পেয়েছি। এর বাইরে
সরকারের পক্ষ থেকে বিশেষ কোনো উদ্যোগ নাই। আপনারা যখন কাবুল সফরে গিয়েছেন, যারা মামুনুল হক, আপনি জানেন যে তার পরের মাসেই প্রথমবারের মতো ভারত সফর করে গিয়েছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। এবং আপনি জানেন যে কাবুল ও দিল্লির মধ্যে সম্পর্ক ব্যাপক উন্নয়ন হচ্ছে, বিপরীতে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্তে প্রায় যুদ্ধাবস্থা তৈরি হচ্ছে, আহত নিহত হচ্ছে, ইদানিং তাদের সমঝোতা আলোচনাও ব্যর্থ হচ্ছে। বিশ্বাসের দিক দিয়ে তালেবান এখন ব্র্যান্ডিং করতে চাইছে পাকিস্তান নয়, ভারতের দেওবন্দ তাদের মানে যদি আমরা বলি উৎস। সার্বিক পরিস্থিতি নিয়ে কি বলবেন? মানে আমরা বাংলাদেশেও, পাকিস্তানে তো বটেই, আমরা কিন্তু আফগানিস্তানের সাথে একটা স্বাভাবিক কূটনীতিক সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি না। আপনার আসলে লন্ডনের একটা বা যুক্তরাজ্যের একটা সংস্থা, আমি ধরে নেই যে সেটা একটা বেসরকারি সংস্থায়, তাদের মধ্যে আলোচনা করে, অথচ আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তিনি ভারত সফর করে গেছেন এবং আমি যতদূর দেখতে পেয়েছি তিনি বেশ মানে সম্মান, আদর, ভালোবাসা এবং অনেক গুরুত্বও পেয়েছেন। এই ব্যাপারটা নিয়ে আসলে এটা অবশ্যই আমার বাংলাদেশের দুর্বল পররাষ্ট্র ব্যবস্থা নীতির কথাই আমি বলবো, যে ভারতের মতো রাষ্ট্র যেইভাবে তারা তাদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত রাষ্ট্রের স্বার্থের জায়গা থেকে তারা ইন্ডিপেন্ডেন্টলি নিতে পারে, আমাদের বাংলাদেশ সেই স্বাধীনভাবে আমাদের পররাষ্ট্র বিষয়ক সিদ্ধান্তগুলো তারা নিতে পারে না। তারা এখনো সেই পশ্চিমা বিশ্বের ভয়ে ভীত সন্ত্রস্ত, যে কি বলবে না বলবে, এর একটা বিষয়। আর ভারত এবং পাকিস্তান প্রসঙ্গ যেটা আপনি বলেছেন, ভারতের দেওবন্দ প্রসঙ্গ আপনার যেটা বলেছেন, সেটা হলো যে দেখেন, এইটার মধ্যে দেওবন্দ প্রসঙ্গের মধ্যে ভারত পাকিস্তানের সম্পর্ক না। দেওবন্দ আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, এই টোটাল যে দক্ষিণ পূর্ব এশিয়া, এই এশিয়া মহাদেশ, এই এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া সাবকন্টিনেন্টালে আমাদের যে আমরা যে ধর্মের যে স্কুল অফ থট বা যেটাকে আমরা চর্চা করি আমাদের, সেটার মূল প্রাণ কেন্দ্র হলো দারুল উলুম দেওবন্দ বিগত 150 বছর ধরে। সেই জায়গা থেকে আমরা বাংলাদেশি যারা আছি কওমি মাদ্রাসার, আমরা আমাদের অপর পরিচয় হলো আমরা দেওবন্দি। ঠিক একইভাবে আফগানিস্তানে বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনা করছে ইমারত ইসলামিয়ার সরকার, এই টপ টু বটম পূর্ণটাই দেওবন্দি কওমি চিন্তার অধিকারী। এই জন্য তারা বলেছে যে তাদের প্রাণকেন্দ্র দেওবন্দ। পাকিস্তানের আলেম ওলামা যারা আছেন, পাকিস্তানের ধর্মীয় গোষ্ঠী আমাদের যারা আছেন, তাদেরও কিন্তু সকলের উৎস হলো দেওবন্দ। কাজে দেওবন্দকে যে মূল উৎস ধরা হয়, এটা শুধু আফগানিস্তানের জন্য না, সেটা পাকিস্তানের জন্য, আফগানিস্তানের জন্য, বাংলাদেশের জন্য এবং ভারতের জন্য। এটা একটা ভিন্ন বিষয়। বাকি পাকিস্তানের সাথে তাদের যে সীমান্ত বিরোধ, এইটা হলো তাদের একটা সীমান্তের জটিলতার একটা বিষয়, যেটা পাকিস্তানের যে সীমান্ত প্রদেশ, সেই সীমান্ত প্রদেশের মুসলমানদের, উপজাতীয়দের, তাদের যে একটা দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, দাবি, ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠা এবং ইসলামী শাসন ব্যবস্থা কার্যকর করার, সেটা নিয়ে পাকিস্তান সরকার সাথে স্থানীয় সীমান্ত প্রদেশীয় যে তাহরিকে তালেবান পাকিস্তান, টিটিপির সাথে একটা সংঘাতের বিষয়, সেটা নিয়ে আফগানিস্তান সরকারের সাথে পাকিস্তান সরকারের একটা দ্বিধাদ্বন্দ্ব বা কখনো উত্তেজনার সৃষ্টি হয়। এটা সীমান্ত উত্তেজনা বলবো। আপনার কাছে এইটা নিয়ে একটু বিশ্লেষণ আমি জানতে চাই, যে মোদী সরকার যেখানে ঘোষিতভাবে বা তার অবস্থানগত কারণে যারা মুসলমানদের জন্য ঠিক মানে বৈষম্যহীন সরকার না, আমি যদি সবচেয়ে ভদ্রভাবেও বলি, সেই মোদী সরকার তালেবান সরকারের সাথে ঘোষণা দিয়ে তালেবান সরকারের সাথে তার আলাদা মানে এক ধরনের মানে কি বলবো ভালোবাসা সম্মানের সম্পর্ক করতে চাইছে। এটা কারণ কি বলে মনে হয়? তালেবানরা সেটাতে মানে তালেবান সরকার সেটাতে আবার সাড়াও দিচ্ছে। মানে একটা আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর তো ছোট ঘটনা না আসলে, কারণ এই পৃথিবীর কয়টা দেশ আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে হোস্ট করবে, এমনকি মুসলমান দেশগুলিও, সেটা কিন্তু আসলে হাতে গোনা। সেই ক্ষেত্রে ভারত এটি করছে। মানে মোদী সরকার এবং তালেবান সরকারের এই বন্ধনটাকে আপনি আসলে কিভাবে দেখেন? এটা হলো বর্তমানে পৃথিবীতে রাষ্ট্রীয় স্বার্থের বিষয় সম্পূর্ণ আমি মনে করি। আফগানিস্তান এখন এমন একটা জায়গায় অবস্থান করছে যে সেটা একটা বিকাশমান একটা রাষ্ট্র, এবং এই দক্ষিণ এশিয়ায় উদীয়মান একটা বড় ধরনের শক্তি উত্থান ঘটতে যাচ্ছে, অর্থনৈতিক শক্তি হিসেবে তাদের উত্থান ঘটবে। তো এই জায়গায়
আপনার ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী চীন চীন কিন্তু আফগানিস্তানে নিজেকে এমন ভাবে তাদের সাথে সম্পৃক্ত করে ফেলেছে। আফগানিস্তানের বিশাল যে ভূখণ্ড 6.5 লক্ষ বর্গ কিলোমিটারের, বিপুল পরিমাণ সেখানে খনিজ সম্পদ এবং নতুন একটা বিকাশমান একটা রাষ্ট্র হিসাবে সেখানে বিপুল অর্থনৈতিক ইনভলভমেন্টের যে সুযোগ, এই সুযোগটা একচেটিয়া চায়না নিচ্ছে। তো ভারত চায়নার প্রতিযোগিতায় ভারত দেখছে যে সে যদি তার সেই হিন্দুত্ববাদ দিয়ে পড়ে থাকে, সে চায়নার প্রতিযোগিতায় এতটাই পিছিয়ে পড়বে যে সে এখানে উপমহাদেশে তার নেতৃত্ব এবং তার অর্থনৈতিক স্বার্থ সে ধরে রাখতে পারবে না। আমি মনে করি এটা উপমহাদেশীয় আঞ্চলিক যে আধিপত্যের স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ এবং ভারত চায়নার যে দ্বৈরথ, সেই স্বার্থের ভিত্তিতেই ভারত এটা করেছে। আর তালেবান বা ইমারাত যেটা করেছে সেটা হলো তাদের এখন এই মুহূর্তের প্রয়োজন হলো পৃথিবীতে যে কোনো রাষ্ট্রের সাথে তাদের যে একটা স্বাভাবিক যে তাদের কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক, সেটা ভারত, আমেরিকা, রাশিয়া, চায়না যেই তাকে তাদেরকে অ্যাক্সেস দিবে তার সাথেই তারা অগ্রসর হয়ে গিয়ে এই বন্ধুত্বের হাত তারা বাড়িয়ে দিবে, তাদের পলিসি। যারা মামুনুল হক, এখন যদি এরকম হয় যে মোদী সরকার মানে আফগানিস্তানের থেকে তো অর্থনৈতিকভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন বা বাংলাদেশের সাথে স্বাভাবিক বাণিজ্যের যে বিগ ব্রাদার রোলটা ভারত এতদিন রোল প্লে করে আসছে, সেটা তো ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন ভারত যদি চায় যে এই অঞ্চলে আপনি যেটা চায়নার কথা বললেন ব্যালেন্সটা আনার জন্য, ভারত যদি চায় জামাতে ইসলাম এবং হেফাজতে ইসলামের সমন্বয়ে বা খেলাফতে মজলিসের নেতৃত্বে বাংলাদেশেও একটা সরকার আসুক যেটা তালেবান সরকারের মতো, তো সেই ক্ষেত্রে কি আপনারা ভারতের এই প্রস্তাব বা ভারতের এই সাহায্য লুফে নেবেন? অনেকে আবার বলতেছে যে ভারত এরকম চাচ্ছে এরকম একটা সরকার বাংলাদেশে হোক। আপনার কাছে কি মনে হয় যে যদি আমরা স্বাভাবিকভাবেই, ভারত আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী রাষ্ট্র, বাংলাদেশের অলমোস্ট 80 থেকে 90% এলাকাই ভারতের সাথে সীমান্ত লাগোয়া, আমরা কখনোই ভারতের সাথে বৈরিতা চাইতে পারি না। তো ভারত যদি আমাদের সাথে বিগ ব্রাদার স্বরূপ আচরণ পরিহার করে, আমাদের উপর এই আগ্রাসনী মনোভাব যদি তারা পরিহার করে, বন্ধুত্ব সুলভ আচরণ যদি তারা সাম্যের ভিত্তিতে গড়ে তুলতে চায়, এবং সেটা আমি মনে করি অবশ্যই ইসলাম যেহেতু সর্বক্ষেত্রেই ভারসাম্যপূর্ণ, ইসলামী ব্যবস্থা যেহেতু সবচেয়ে বেশি সাম্যের ইনসাফপূর্ণ, এই জন্য ভারত যদি এটা রিয়েলাইজ করে যে আসলে বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হলে বাংলাদেশের সাথে তাদের ন্যায় ভিত্তিক সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক হবে, সেটা যদি তারা এই শুভবুদ্ধি যদি তাদের মধ্যে হয়, আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো। আমার মনে হয় যে যে ভূরাজনীতির কথা আপনি আসলে বললেন, চীনের বাস্তবতায়, পাকিস্তানের বাস্তবতায় এবং অন্যান্য জায়গায়, সেক্ষেত্রে ভারত হয়তো আপনাদের এই প্রস্তাব আপনাদেরকে দিতেই পারে যে বাংলাদেশে এরকম একটা সরকার হলে তাদেরও হয়তো সুবিধা আছে। যাই হোক, সেটা আপনার কথায় পরিষ্কার, যদি ভারতের জায়গা থেকে এই শর্ত পরিবর্তন করে তাহলে আপনাদেরও কোনো বাধা আসলে নাই ভারতের সাথে আলাদা করে আলাপ চালিয়ে যাওয়ার। স্বাভাবিকভাবে আমাদের কারোর সাথে স্থায়ী সম্পর্ক, বন্ধুত্ব বা শত্রুতার স্থায়ী সম্পর্ক নেই। ওকে, আপনি স্থায়ী বন্ধুত্ব বা শত্রুতার কথা বলছেন। আমি আবার একটু পাকিস্তানে যাই। পাকিস্তানে যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যেটা কথা আপনি বললেন, তেহরিকি তালিবান বা টিটিপি, সেই টিটিপি প্রতিরোধ পাকিস্তান সামরিক বাহিনীকে অনেক সময় দিতে হচ্ছে। সেখানে এক ধরনের গৃহযুদ্ধের পরিস্থিতিও দেখা যাচ্ছে। এতে পাকিস্তানি সেনাদের হাতে নিহত টিটিপি সদস্যদের মধ্যে কয়েকজন বাংলাদেশিও পাওয়া গেছে। বিষয়টি আপনি কিভাবে দেখছেন? যারা যাচ্ছেন সেখানে তাদের প্রতি আপনার আহ্বান কি থাকবে? এখানে এই জাতীয় কার্যকলাপ পরিচালিত হয় বাংলাদেশ। দেখেন, পাকিস্তানে কিন্তু অনেক বাংলাদেশি এমনিতেই বসবাস করে থাকে। তারা বংশীয়ভাবে বাংলাদেশি হলেও দেখা যায় যে তারা দীর্ঘদিন ধরে পাকিস্তানে বসবাস করছে। এরকম বিভিন্ন বিচ্ছিন্ন জায়গা থেকে, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর অনেক রাষ্ট্র থেকেই আফগান জিহাদ চলাকালীন সময়ে অনেক মুজাহিদরা সেখানে একত্রিত হয়েছে। সবচেয়ে বেশি আরব বিশ্ব থেকে সবচেয়ে বেশি মানুষ সেখানে এসেছে। ইউরোপ, আমেরিকা থেকেও উল্লেখযোগ্য পরিমাণ এসেছে। আমাদের বাংলাদেশের তুলনায় ইউরোপ এবং আমেরিকার আপনার সেখানে যোদ্ধার সংখ্যা অনেক বেশি হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি না
যে ক্ষেত্রে বাংলাদেশের সাথে এই বিষয়টার কানেকশন খুব শক্তিশালী কোনো কিছু। মানে আমাদের প্রশ্ন ছিল যে আপনি কি ওই টিটিপির হয়ে পাকিস্তানের এই যুদ্ধটাকে, যদি বাংলাদেশের কোনো তরুণরা যেতে চায় তাহলে সেই ক্ষেত্রে আপনি আহ্বান জানাবেন, মানা করবেন, নাকি আপনার অবস্থাটা কি হবে? মানে আপনি কি এটাকে একটা ন্যায় সঙ্গত ব্যাপার মনে করেন কিনা? না, এখানে আমরা যেহেতু পাকিস্তানের যে রাষ্ট্রের বিশেষ করে আলেম সমাজ যারা, তারা এই পাকিস্তান রাষ্ট্রের ভিতরে অন্তর্ঘাতমূলক এই কার্যক্রমগুলোকে তারা সমর্থন করছেন না ব্যাপকভাবে। কাজেই আমরা দূর থেকে আমাদের সম্পূর্ণ সেই বিষয়টা অ্যানালাইসিস নেই যে তারা আসলে কিভাবে কাজগুলো করছে। আমরা সেখানকার আমাদের নির্ভরযোগ্য আলেম সমাজের মতামতের উপরে আমরা আস্থা রাখতে চাই, এবং সেই ক্ষেত্রে আমরা বলি যে পাকিস্তানের মতো একটা রাষ্ট্রের ভিতরে অন্তর্ঘাতমূলক এই ধরনের সশস্ত্র তৎপরতা এটি কোনোভাবেই কাম্য নয়। আমাদের একজন দর্শক মন্তব্য করেছেন যে আপনি তো আসলে ঐতিহাসিকভাবে ভারতের বিরোধী একটা আপনার অবস্থান সবসময় ছিল, সে অবস্থান কোনো পরিবর্তন হয়েছে কিনা আপনি চাইলে উত্তর দিতেও পারেন, নাইলে আমরা পরের প্রশ্নে যাই। না, আমাদের সেই অবস্থায় কোনো পরিবর্তন হয় নাই। যতদিন ভারত আমাদের প্রতি, ইসলামের প্রতি তার এই বিমতা সুলভ আচরণ বন্ধ না করবে, ততদিন পর্যন্ত ভারত বিরোধী আমাদের এই মনোভাব এবং অবস্থান অব্যাহত থাকবে। আপনার কাছে এই প্রশ্নে আবার একটু মনে হয় যে আপনার কাছে কি এরকম মনে হয় কিনা যে ভারত একটা পিক অ্যান্ড চুজ করে, যেমন মানে এই মুহূর্তে আফগানিস্তানের চেয়ে বড় ইসলামিক শরিয়া মানা দেশ তো আসলে নাই, যেই কারণে অনেক দেশই তো তাদের সাথে তাদের একটা ভালো সম্পর্ক থাকবে, পাকিস্তানের সাথে থাকবে না, বাংলাদেশের সাথে অন্যরকম হবে। সেটা কি মনে হয় আপনার? এবং আপনি আবার এটাও বলছেন যে তারা যদি মনে করে ভূরাজনীতির ক্ষেত্রে তারা বাংলাদেশকে পাশে পেতে হলে তারা এই রকম একটা শাসন দরকার, সেক্ষেত্রে আপনারাও খুব আপত্তি করবে না। এটা ভারতের এই অবস্থানটাকে আপনি আসলে কিভাবে দেখেন, যে মানে এট দ্য এন্ড অফ দ্য ডে ভারতের জন্য কি শুধু আসলে রাজনীতিটাই মুখ্য, এসব হিন্দু মুসলমান এগুলি আসলে কোনো বড় ব্যাপার না? হ্যাঁ, আমি এটাই মনে করি যে মোদির রাজনীতিও এটাই, সেই হিন্দুত্ববাদকে উস্কে দিয়ে যে কংগ্রেসের ভারতে যে একটি ঐতিহ্যবাহী একটি শান্তিপ্রিয় এবং কি বলে অংশগ্রহণমূলক যে রাজনীতি, সেটার বিপরীতে হিন্দুত্ববাদকে উস্কে দিয়ে এই বিজেপির যে উত্থান, তারা তাদের ইন্টারনাল ভারতে তারা সেই রাজনীতিটা করে, এক্সটার্নাল তাদের যে পলিসি এটা সম্পূর্ণ ভিন্ন। এখানে তারা ওই বিবেচনা তারা করছেন। স্পষ্ট আপনার কথা। কাবুল থেকে ফিরে এসে আপনি প্রথম আলোতে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে আপনি বলেছেন যে তালেবান সরকার যে নারী শিক্ষার পথ রুদ্ধ করে রেখেছে সেটা আপনার পছন্দ হয়নি। আপনি নারী শিক্ষা, নারীদের কেরিয়ার, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য এসব নিয়ে আপনার দলের ইশতেহার বা অবস্থানটা আমাদের জানাবেন কিনা? বাংলাদেশ জামায়াত ইসলামের আমির সম্প্রতি নারীরা কম কাজ করার ক্ষেত্রে মানে নারীদের 5 ঘন্টা কাজ করলে পারিশ্রমিক পুরো দেওয়া হবে এটি বলেছেন। এই বক্তব্য নিয়ে আসলে কি বলবেন? যে মনে হচ্ছে জামাতে ইসলামী একটা অবস্থান নিচ্ছে যাতে নারীরা কম কাজ করে তুলনা, কারণ 5 ঘন্টা কাজ করলে তো আসলে কারো পক্ষেই, কোনো কোম্পানির পক্ষেই আসলে তাকে নেওয়া খুব লাভজনক হবে না। আপনার অবস্থানটা কি যদি আমরা একটু বলতেন? হ্যাঁ, এখানে বক্তব্যের দুটো দিক আছে। 5 ঘন্টায় তাদেরকে পূর্ণ বেতন দেওয়ার যে বিষয়, এখানে নারীর জন্য লাভবান হওয়ার আবার ক্ষতিগ্রস্ত হওয়ার দুটি কিন্তু দিক আপনার বক্তব্যেই চলে আসলো এবং আছে বিষয়টা, এবং এটা রিয়েল। তো আমরা মনে করি যে আমরা এই মুহূর্তে নারীদের কর্মসংস্থান এবং নারীর কর্মক্ষেত্রে তাদের সুযোগ সুবিধার বিষয়ে একেবারে চূড়ান্ত কোনো কথা আমি মুহূর্তে বলছি না। আমি যেটা বলছি যে অবশ্যই আমাদের যতটুকু সক্ষমতা সেটা অবশ্যই নারী বান্ধব, নারীদের সর্বোচ্চ সম্মান এবং নিরাপত্তা, আমরা এই দুটো বিষয়ে প্রাধান্য দেওয়ার চিন্তা করি। সম্মান এবং তার নিরাপত্তা, নারী যেন অর্থনৈতিকভাবে নিরাপদ থাকে, নারী যেন কোথাও কর্ম করতে গিয়ে সম্মান হানি তার না হয়, তার নিরাপত্তা বিঘ্নিত না হয়। এই জন্য রাষ্ট্র কাঠামোর ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন আনা আমরা প্রয়োজন মনে করি। সেজন্য শিক্ষাঙ্গন থেকে সকল ক্ষেত্রে নারীদের জন্য যে সেপারেট ব্যবস্থাপনা, ভিন্ন ব্যবস্থাপনা, সেই জাতীয় ব্যবস্থাপনাকেই আমরা প্রায়োরিটি দিই।
তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে যে এখন প্রায় 50 কম বেশি হতে পারে 50 লাখের মতো নারী শ্রমিক আছেন, মানে যদি আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজগুলিও ধরি, তারা কি যেভাবে এখন কাজ করতেছেন সেভাবেই কাজ করতে পারবেন আপনার পছন্দ মতো বা আপনি সরকারের নেতৃত্বে থাকলে? অবশ্যই তারা শুধু এভাবে না, তাদের এখন বেশ কিছু বড় বড় সমস্যা আছে। নিরাপত্তার সমস্যা, তাদের হ্যারাসমেন্টের সমস্যা, এই সমস্যাগুলো রাষ্ট্রের বড় ধরনের এখানে আমি মনে করি ইনভলভমেন্ট দরকার। এবং রাষ্ট্রের পক্ষ থেকে এই যে নারীদের যে কর্মসংস্থানগুলো, সেখানে দুর্ঘটনা ঘটলে নারীরা স্বাভাবিকভাবেই এই দুর্ঘটনা ওভারকাম করার জন্য বা সেখান থেকে নিরাপদে সরে আসার জন্য পুরুষদের মতো তাদের সেই ক্যাপাবিলিটি থাকে না। এই জাতীয় বিষয়গুলো আরো নিরাপদ হওয়া দরকার। নারী শ্রমিকদের সেখানে পুরুষ সুপারভাইজারদের দ্বারা নানাভাবেই তারা নিগৃহীত হয়, হয়রানির শিকার হয়, সেই বিষয়গুলোর ক্ষেত্রে একটা রাষ্ট্রীয় নির্দেশনা থাকা দরকার এবং সেটার একটা সুপারভাইজিং দরকার। এই জাতীয় বিষয়গুলো আমরা নিশ্চিত করে নারীদের জন্য গার্মেন্টস সেক্টর সহ ইত্যাদি ক্ষেত্রে নিরাপদ এবং উত্তম কর্মসংস্থানের বিষয়টা আমাদের হাতে আমরা সুযোগ পেলে এটাকে আরো সম্প্রসারিত করব। আপনারা এই ক্ষেত্রে কি তালেবান মডেলটা ফলো করবেন, যে আপনারা নারীদের কম কাজ করার ক্ষেত্রে উৎসাহিত করবেন, যে নারীরা কম কাজ না করুক? কারণ মানে এই প্রশ্নটা আপনাকে বলা একটা দ্বিরুক্তি, কারণ আপনি স্পষ্ট বলেছেন যে আপনি আসলে ওটা ওদের পছন্দ করেন নাই, ওদের সিস্টেমটা। না, আমি বলি এটা আমার মনে হচ্ছে যে ইমারাতের আফগানিস্তান সম্পর্কে এটা একটা ভুল বার্তা। তারা কিন্তু নারী দৃষ্টিভঙ্গিগত ভাবে তারা কিন্তু নারীর কর্মসংস্থানের বিরোধী না। তারা হলো সৌদি বা আরব বিশ্বের যে মডেলটা আছে এই ক্ষেত্রে তারা সেটা ফলো করতে চাচ্ছে, যে আরব বিশ্বে কিন্তু ব্যাপকভাবে নারী শিক্ষার আয়োজন আছে এবং উন্নত আয়োজন, ব্যবস্থাপনা, সব সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমেই তারা সেটা করতে চাচ্ছে। তো আমি সেই জায়গাটাতে আমার কথা সেটাই, যে বাংলাদেশেও আমরা সব বিষয়ে এইখানে যদি আমরা অ্যাপেল টু অ্যাপেল তুলনা করি, যেমন সৌদি আরবে একজন নারী কিন্তু কাজ করতে পারে, একইভাবে আফগানিস্তানে কি একজন নারী কাজ করতে পারে? সৌদি আরবে একজন নারী গাড়ি ড্রাইভ করতে পারে, আফগানিস্তানেও কি একজন নারী গাড়ি ড্রাইভ করতে পারে? সৌদি আরবে কি যারা নারীরা আফগানিস্তানে ড্রাইভ করে আমি নিজেই দেখেছি। জি, নারীরা সেখানে ড্রাইভ করছে, নারীরা মার্কেটিং করে, তাদের আলাদা মার্কেট আছে, আলাদা মার্কেট, তারা ব্যবসা বাণিজ্য, মার্কেটটা আলাদা, সেখানে বিক্রেতাও নারী। হ্যাঁ, এরকম মার্কেট তারা প্রতিষ্ঠা করেছে। আবার কমন মার্কেটেও নারীদের কেনাকাটা সবকিছু স্বাভাবিক। মানে একটা আরব বিশ্ব বলতে আমরা যদি এখন সৌদি আরব বা মিশর বা তিন জায়গা থেকে যদি আমরা উদাহরণ নেই, ইরানে একটা নারীর যেরকম অধিকার, আফগানিস্তানেও নারীদের সেরকমই অধিকার আছে। হ্যাঁ, আচ্ছা, অধিকারটা ঠিকই আছে, শুধু শিক্ষার ক্ষেত্রে তারা এখনো পর্যন্ত কোনো ভালো সন্তোষজনক ব্যবস্থা তারা করতে পারেনি। মানে শিক্ষাটার ক্ষেত্রে তারা নারী শিক্ষার বিপক্ষে বা না, না, দৃষ্টিভঙ্গিগত ভাবে বিপক্ষে না, তারা আন্ডার প্রসেসিং। তারা নারীদের জন্য যেই ধরনের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার আয়োজন তারা নারীদের জন্য, মানে কি সেটা আলাদা শিক্ষা ব্যবস্থা, ধরেন মানে পুরুষ আর নারী শিক্ষা ব্যবস্থা আলাদা, মানে আলাদা, মানে কাঠামোগতভাবেও আলাদা, আবার বিষয়বস্তুগত ক্ষেত্রেও আলাদা। যেমন নারীরা আসলে বিষয়বস্তুগত ভাবে আলাদা না, মানে নারীরা কাঠামোগত আলাদা, শিক্ষা প্রতিষ্ঠান থাকবে, সবকিছু পড়াশোনা করবে নারীরা। ওকে, কিন্তু সেটা এখন তাদের কাছ থেকে আমরা সেটা এখনো তারা শুরু করেন। হ্যাঁ, ওটা শুরু তারা বাস্তবায়ন করতে পারেনি। ওকে, সরকারি প্রাথমিক স্কুলে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয়ার পরে আবার বলা যায় আপনাদের আপত্তি, আপনাদের হুঁশিয়ারের মুখে সরকার এই নিয়োগ উদ্যোগ বাতিল করেছে। এখন সঙ্গীত চর্চা, সঙ্গীত শিক্ষা নিয়ে কিন্তু আসলে ইসলামের স্কুলগুলিতে আমরা তো আর এত ইসলাম জানি না, আপনাদের মুখেই শুনি যে এক একজন এক এক রকম কথা বলছেন। আপনাদের নেতিবাচক অবস্থানের কারণ কি? আপনারা ক্ষমতায় গেলে সঙ্গীত চর্চা, সঙ্গীতের অনুষ্ঠান নিয়ে আপনাদের অবস্থান কি হবে? কেন আমি এই কথা বলছি? কারণ আমি কিন্তু সৌদি আরবে কনসার্ট হতে দেখছি, আরব বিভিন্ন শিল্পীদের দুনিয়া মাতাতে দেখছি। আমি কিন্তু দেখছি যে অনেকে আবার এই কথাও বলছেন, মানে
কোরআন হাদিস উদ্ধৃত করেই বলছেন যে আসলে সঙ্গীতের সাথে সরাসরি ইসলামের বিরোধ নাই, অশ্লীলতার সাথে আসে, সেটা সঙ্গীতের সাথে এই বিরোধটা না। আপনি একটু আমাদের বলবেন যে আসলে সঙ্গীত এবং শারীরিক শিক্ষা বিষয়ে বিরোধের জায়গা। জি, শারীরিক শিক্ষা বিষয়ে, শিক্ষক নিয়োগের বিষয়ে আমাদের এখানে কোনো কনসার্ন নাই, আমাদের কোনো দ্বিমতের কোনো জায়গা নেই। শারীরিক শিক্ষা, যে পিটি করানো এই জাতীয়, এটা তো আমরা কোনোভাবেই এটা বিপক্ষে না। সঙ্গীতের যে বিষয়টা আপনি বললেন, সেখানে ইসলামের সঙ্গীতের জায়গায় দুইটা জিনিসের সাথে ইসলামের মতের ডিফার করে ইসলাম। একটা হলো যেটা আপনি বললেন যে অশ্লীলতা, আর একটা হলো যে সঙ্গীত বহির্ভূত যে বাইরের বাদ্যযন্ত্র, সেই বাদ্যযন্ত্রের ব্যবহারের ইসলামের আপত্তি আছে। সীমিত এক দুইটা বাদ্যযন্ত্রের বাইরে অন্যান্য বাদ্যযন্ত্রগুলোকে ইসলাম এলাও করে না। এছাড়া ওই সেই বাদ্যযন্ত্রগুলো বাদে যদি শুধু গান হয়, সেই গান যেটা আমরাও গাই, আমাদের ছেলেরাও গায়, ব্যাপক আমাদের অনেক শিল্পী গোষ্ঠী আছে তারা গাচ্ছে, সেটার সাথে আমাদের তো মত পার্থক্যের কোনো জায়গা নেই। তার মানে আপনারা সঙ্গীত শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে স্কুলে, প্রাথমিক স্কুলের সঙ্গীত শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে আপনারা যে আপত্তিটা, সেটা আমরা বিরোধিতা করেছি অন্য কারণে। কি সেটা আপত্তির যা কারণের জায়গা হলো যে সেখানে দেখা যাবে যে নাচ গান সহ একটা ব্যাপক আয়োজনের যে ব্যবস্থাপনা, আমরা মনে করি যে বাংলাদেশের মতো এই ধরনের একটা প্রাথমিক শিক্ষাঙ্গনে এই নাচ গান সহ নানা রকমের যে অনইসলামিক সংস্কৃতি চর্চার একটা আখড়া হবে সেটা, এবং শিশুকাল থেকেই আমাদের বাচ্চাদেরকে অনইসলামিক সংস্কৃতির দিকে জোরপূর্বক তাদেরকে সেদিকে ঠেলে দেওয়া হবে। এই অধিকার রাষ্ট্রের নাই যে একটা বাচ্চাকে অনইসলামিক সংস্কৃতির দিকে তাকে ঠেলে দিবে। আপনি কি মনে করেন, দেখবেন ক্লাস 8 এর যে বইগুলো আছে, ক্লাস 8 এর যে বই, অন্যান্য যে সঙ্গীতের বইগুলি ছাপিয়েছে, সম্পূর্ণ একেবারে মনে হয় সে বইয়ের প্রচ্ছদ দেখলেই মনে হয় যে এটা একটা হিন্দুত্ববাদী রাষ্ট্রের একটা সরকারি বা তাদের হিন্দুত্ববাদী কোনো বই হবে। সেখানে বিভিন্ন মূর্তির, তাদের যে উপাস্য, তার ছবি টবি ইত্যাদি এগুলো দিয়ে তারপরে সেই আপনার সঙ্গীতের বই রচনা করা হয়েছে। আপনি কি মনে করেন সেই জায়গাটা থেকে আমাদের কনসার্ন? আপনি মনে করেন যে বাংলাদেশে ইসলামী সংস্কৃতি বা যেই সংস্কৃতি ইসলাম আসলে পারমিট করে না, বা আপনার মনে করেন যে ইসলামের সংস্কৃতিও তো নানা ধরনের নানা ব্যাখ্যা আছে, সেই সংস্কৃতি বাংলাদেশে থাকতে পারবে না, ওরকম আপনি মনে করেন? আমি মনে করি যে যেগুলো নিয়ে মত পার্থক্য আছে সেটা নিয়ে আমি রাষ্ট্রের উপর সেগুলো আমি চাপাতে চাই না। আমার সাথে হয়তো যারা সুন্নি বা যারা আমরা মনে করি, আমাদেরকে যারা দেওবন্দি বলে, সুন্নি আছে, আহলে হাদিস আছে, বিভিন্ন স্কুল অফ থট আমরা ফলো করি, সম্মিলিত সকলের ঐক্যমতের যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো বাংলাদেশে মুসলিমের সভ্যতার উপর, মুসলিম ঐতিহ্যের উপর সম্মিলিত এবং ঐক্যমতের কোন ঐতিহ্যের উপর আঘাত এটা করতে দেওয়া যাবে না। মানে মুশকিলটা কি, যে তাহলে তো আমাদের মানে আমার মুশকিলটা আমাকে যে ধরেন যে এইটা তো যখন কিছু কিছু বিষয়ে আমরা এরকম একমত শুনি, যেমন ধরেন ফেসবুকে আমরা যে বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করতেছি, মতামত দিতেছি, গালাগালি করতেছি, একজন আরেকজনকে কাফের বলতেছি, আমি আলেম সমাজের কথাই বলতেছি, তারা কাফের বলতেছি, আমরা ওয়াজের ময়দানে কোনো ভারতীয়, আমি নাম ভুলে গেলাম, ভারতীয় একজন নায়িকার কথা আমরা বলতেছি, পরে আবার এটাতে ফেরত আসতেছি, আমরা বিভিন্ন ধরনের রসিকতা করতেছি, আদির অসত্য কথা বলতেছি, ওগুলি বন্ধ করার ব্যাপারে তো আপনাদের একটা কড়া অবস্থানকে আমরা আসলে দেখি। না না, এটা খালেদ ভাই আপনি ভুল বললেন। আমি মনে করি যে এই সকল বিষয়ে সবচেয়ে যাদেরই এই ধরনের স্লিপিং হয় বা যাদেরই এই ধরনের ভুল হয়, সেই বিষয়ে আমাদের অঙ্গন থেকে সবচেয়ে বেশি প্রতিবাদ হয়, এবং সেটাকে এবং আমাদের চাপের কাছেই আপনি যেটা বললেন না যে আবার ভুল স্বীকার করলো, এই ভুল স্বীকার কিন্তু আমাদের অঙ্গন থেকে এই জাতীয় ভুলের প্রতিবাদের কারণেই ভুল স্বীকারটা করা হয়।
আচ্ছা, মানে আমি মনে করি না আপনাদের সেই প্রতিবাদটা আমরা আসলে খুব প্রকাশ্যে দেখি না, কারণ আমরা দেখি কি যে ধরেন একজন বক্তা তিনি এত 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 নিষ্ঠুরভাবে এত মানে আরেকটা গোষ্ঠীকে এমনভাবে আক্রমণ করতেছেন যে আসলে ধরা যাক, আপনি এগুলো আসলে খুব ভালো করেই জানেন যে ধরেন যে 12ই রবিউল আউয়াল আসলে পালন করা হবে কি হবে না, মিলাদুন নবী থাকবে কি থাকবে না, এগুলি ক্ষেত্রে তো একটা গোষ্ঠীগত জায়গা থেকে আরেকটা গোষ্ঠীকে এমনভাবে আক্রমণ করা হয় যে মানে আমাদের আসলে মানে প্রথমেই বলে নেওয়া হয় যে উমুক হচ্ছে কাফের এবং উনিও একজন আলেম। এখন আমরা কোন দিকে যাব আসলে? না না, কোন দিকে যাব, আপনি যেভাবে অসহায়ত্ব প্রকাশ করতেছেন বিষয়টা এমন না। এখানে বাংলাদেশের যারা নেতৃস্থানীয় আলেম সমাজ, যারা প্রতিনিধিত্বশীল আলেম, তাদের পক্ষ থেকে কিন্তু এই বিষয়ে একটা চমৎকার ভারসাম্যপূর্ণ দিক নির্দেশনা আছে, আমাদের বক্তব্য আছে, এবং আমরা সকলেই প্রতিনিধিত্বশীল আলেমগণ এই ক্ষেত্রে আমি মনে করি যে অঙ্গনে এমন কোন বিরোধ আমাদের বাংলাদেশে নেই যেটা নিয়ে এরকম চরম পর্যায়ের তৈরি হয়। তার একান্তই দুর্বল, তাদের ভুল বলবো। আচ্ছা, আমি একটা বিষয়ে শুধু আপনার একটু দিক নির্দেশনা চাই শিক্ষক হিসেবে, সেটা হচ্ছে যে আপনি কি মনে করেন যে একটা ইসলামী জলসায় আরেকটা ধর্মকে আক্রমণ করে বা ওই ধর্মের বিভিন্ন সাংস্কৃতিক চর্চাকে আক্রমণ করে কথা বলা কি উচিত আসলে, বা এটা কি ঠিক আছে? আপনি কি মনে করেন? এখানে আমি বলি একটা হলো কম্পারেটিভ রিলিজিয়াস ডিসকাশন, এটা একটা তো গুরুত্বপূর্ণ আলোচনা, এটা তো আলোচনা করতেই হবে। আমি আমার ধর্মকে শ্রেষ্ঠ জ্ঞান করি, আমার ধর্ম কেন শ্রেষ্ঠ, তো সেটা তো আমাকে প্রমাণের আলোকে, যুক্তির আলোকে মানুষকে বলতে হবে। হ্যাঁ, সেটা বলতে গিয়ে অবশ্যই ইসলামের যে নির্দেশনা আছে সেক্ষেত্রে অন্যদের সম্মানের প্রতি লক্ষ্য রাখা, অন্য ধর্মের বিরুদ্ধে কটাক্ষ না করা, সেই মূলনীতিগুলো তো আমাকে অবশ্যই অনুসরণ করতে হবে। সেটা যদি কেউ অনুসরণ না করে তাহলে তো সে ইসলামের নির্দেশনায় সে অনুসরণ করলো না, তার বক্তব্য ইসলামী হলো কিভাবে? সাহেব, কম্পারেটিভ রিলিজিয়াস ডিসকাশনের কথা আপনি বলতেছেন, আপনি যখন ওয়াজের মাঠে 2 লাখ মানুষের সামনে কথা বলেন, আপনার মনে কি কখনো এই সন্দেহ হয় যে এদের কেউ কেউ আসলে ইসলাম ধর্মের চেয়ে অন্য ধর্মের প্রতি বেশি ঝুঁকে যাচ্ছে, সেই জন্য আপনার কম্পারেটিভ রিলিজিয়ানটা আনতে হবে আমার ধর্মটাকে সর্বশ্রেষ্ঠ করার জন্য, বলার জন্য? না, আমার ধর্মের অনেক বিধান আছে, যে বিধানের শ্রেষ্ঠত্বের ব্যাপারে এখানে অধিকাংশ অনেক মানুষেরই তাদের ধারণা নেই, যার কারণে তারা ধর্মের অনেক আসপেক্টকে তারা ঠিক সেইভাবে ধারণ করে না। তো সেই বিষয়গুলি মানুষের বিশ্বাসকে পরিশুদ্ধ করা, ইসলামের প্রতিটি ক্ষেত্রের বিধানকে নিজের জীবনে ধারণ করা, বিশ্বাসে ধারণ করা, কর্মে ধারণ করা, তারপরে সেটা প্র্যাকটিস এবং বাস্তবায়ন করার ক্ষেত্রে সেটার জন্য চেষ্টা করা, এই জাতীয় বিষয়গুলো আছে না? সেই জন্য কি আরেকটা ধর্মকে ছোট করাটা দরকার? মানে আমরা আমি তো ওটাকে আগেই করে আসলাম, বলে আসলাম যে কোন ধর্মকে ছোট করার প্রশ্ন এখানে নাই। গালাগালি পর্যন্ত করা হয়, বিশ্লেষণ গালাগালি পর্যন্ত করা হয়। এগুলো গালাগালি করাটা এটা একজন ব্যক্তির অসৌজন্যতা, গালাগালি করাটা, কাউকে কটাক্ষ করাটা, এটা ইসলামের নির্দেশনার বাইরে কেউ করলো সেটার দায় তার নিজের, এটা সামগ্রিকভাবে আলেম সমাজের দায় নেবে না। আপনি কাবুল থেকে ফেরার পর আপনার একজন ছাত্র আপনাকে কিছু প্রশ্ন করেছেন, আমি আপনার ছাত্রের কথা আপনাকে বলি, আপনাকে শিক্ষক সম্বোধন করে তিনি বলছেন আফগানে, মানে আপনি কাবুল থেকে ফেরার পরে তিনি বলছেন আফগানে ভিন্ন মতের কোনো জায়গা নেই, বাংলাদেশের শারিয়াতে ভিন্ন মত কি জায়গা পাবে? ধরে নেওয়া যাক দেওবন্দ ব্যাখ্যার শারিয়া কায়েম হলো, সেই ব্যাখ্যার বাইরে ধর্মের অন্য কোনো চিন্তা, চর্চা, বোঝাপড়া কি সেই শারিয়া শাসনে জায়গা পাবে? যদি পায় কোন মর্মে পাবে? কারণ ব্যাখ্যার উপরে গিয়ে শারিয়া যখন প্রতিষ্ঠা পাবে সেটা তো ধ্রুব হয়ে উঠতে হবে, নতুবা অন্য কোনো ধ্রুব তার জায়গা দখল করে নেবে। ফলে অভ্যন্তরীণ নানা শারিয়া চিন্তাকেই আগে রদ করতে হবে। সেই রদটা কি করবে বাংলাদেশের শারিয়া? শায়েখ, আপনি যদি বলেন, এটা আপনার একজন ছাত্র, উনি বুঝতে পারছে। জি জি, বলি। আমার শিক্ষক মামুনুল হকের কাছে প্রশ্ন। জি 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 আমরা মনে হয় খুব বেশি আলোচনা দীর্ঘায়িত করতে পারছি না খালিদ ভাই। জি, তো আমি এই বিষয়ে যেটা বলবো
সেটা হলো যে আসলে শরিয়াকে প্র্যাকটিস করার যে দাবি বা এটার যে প্রয়োজনীয়তা, এটা আজকে নতুন না। এবং শরিয়া রাষ্ট্র ব্যবস্থায় শরিয়া অ্যাপ্লিকেশন বা শরিয়াকে বাস্তবায়ন করার এই আয়োজন, এটা আজকে নতুন না, বরং এটা পৃথিবীতে প্রায় আপনার 1300 বছর ধরে তো এটা বাস্তবায়িত একটা সত্য। তো তখন ইসলামী শরিয়া কিভাবে অ্যাপ্লিকেশন হয়েছে, সেটার কি কোনো মডেল বা তার ইতিহাস আমরা জানি না। তো এটার প্রত্যেকটারই বাস্তবতা আছে। শরিয়ার, আমি তো বললাম যে শরিয়া বাস্তবায়নের সুনির্দিষ্ট কিছু জায়গা আছে যেখানে একটা কংক্রিট একটা মতামতকে অনুসরণ করা হয়, সেটা হলো জাস্ট শুধুমাত্র বিচারিক আদালতের ক্ষেত্রে। আর এছাড়া ইসলামকে অনুসরণ করার শরিয়া অথবা ফিকহের, যদি শরিয়া বলে যদি ফিকহ বোঝানো হয়ে থাকে, তাহলে ফিকহের যতগুলো গ্রহণযোগ্য মতবাদ আছে সবগুলো মতবাদকে ধারণ করেই একটা ইসলামী শাসন ব্যবস্থা, খেলাফত ব্যবস্থা পৃথিবীতে 1300 বছর পর্যন্ত চলেছে। এটা আজকে নতুন প্রশ্ন হিসেবে উত্থাপন করাটা আমি মনে করি ইতিহাস সম্পর্কে এটা সঠিক না জানা থাকার কারণ। মামুন ভাই, আপনি আমাদের আর কতক্ষণ সময় দিতে পারবেন? আমরা যদি একটু জানা থাকে তাহলে আমরা একটু আর কতক্ষণ? না, আমি আর আমার সময় তো আসলে 10টা পর্যন্ত ছিল। জি জি ছিল, মানে আপনি কি আর 5-7 মিনিট থাকতে পারবেন আমাদের সঙ্গে? 5 মিনিট। জি 5 মিনিট। আমি একটু বলি যে আমাদের একজন দর্শক, উনি বলছেন, সাইফুল ইসলাম ওনার নাম, নাস্তিক খালেদ কোন আলেম অন্য ধর্মের লোকদের গালি দিছে প্রমাণ দে, উদ্দেশ্যমূলক প্রশ্ন। আপনি বুঝতেই পারতেছেন যে কিভাবে আসলে গালাগালিগুলি হয়। যাই হোক, আমি এটা নিয়ে কথা বাড়াতে চাই না। আমি আপনার কাছে প্রশ্ন যেটি করতে চাই যে জামাতে ইসলামী সহ আপনারা নির্বাচনে জোটের উদ্যোগ নিয়েছিলেন, এখন আমরা শুনছি জোটের বদলে আপনারা প্রার্থীভিত্তিক সমঝোতা করবেন। এদিকে জামাতে ইসলামী কিন্তু মোটামুটিভাবে 300 আসনে নিজেদের প্রার্থী নির্ধারণ করে রেখেছে। এইটার ক্ষেত্রে আপনারা আসলে প্রার্থীভিত্তিক সমঝোতাটা কিভাবে করবেন? জামাতের সাথে জোট গঠন করার উদ্যোগ